নমস্কার, শুভ সন্ধ্যা। নিফটি কোথাও না কোথাও 23,450-এর যে লেভেলটা রয়েছে সেই লেভেলটাকে কিন্তু হোল্ড করার চেষ্টা করছে। তো এখানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, নিফটি কি তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে? অ্যাকচুয়ালি সেটা তো কোনোভাবেই বলা যায় না, বাট টেকনিক্যাল চার্টে যে লেভেলসগুলো রয়েছে আমরা সেই লেভেলগুলোকে ফলো করতে পারি। আজকের ভিডিও থেকে নিফটির চার্ট নিয়ে ডিটেলসে ডিসকাস করব, কী পজিশনে রয়েছে, কোন লেভেলসগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে। সেই সাথে বেশ কিছু স্টক নিয়ে ডিসকাস করব, দুটি জায়েন্ট স্টক নিয়ে ডিসকাস করব, যে দুটি স্টক ভালো জায়গাতে এই মুহূর্তে রয়েছে এবং রিভার্সাল দেওয়ার চেষ্টা করছে, এবং স্টকগুলি কিন্তু লং টার্মের ভিউতে অনেকেই চিন্তাভাবনা করে থাকেন। তো ডিটেলসে ডিসকাস করার আগে যে বিষয়টা আপনাদেরকে বলার সেটা হচ্ছে, প্লিজ এখানে যে ডিসকাশনটা হবে, যে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস হবে বা যে কথাগুলো আমি বলবো সেটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, একদম পিওরলি স্টাডি পারপাস নেবেন। এখান থেকে এডুকেশনটা নেবেন, এডুকেশন নিয়ে নিজে অ্যানালিসিস করবেন, নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরেই কিন্তু আপনারা ডিসিশন নেবেন। আর ক্যাপিটাল যেহেতু আপনার, যদি ক্যাপিটাল লস হয় সেটা কিন্তু আপনার লস হবে, কাজেই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি। প্রথমেই নিফটি নিয়ে যদি ডিসকাস করতে হয়, গতকালকের ভিডিওতে আমি দুটো লেভেলস নিয়ে নিচের দিকে কথা বলেছিলাম, এক 23,250 থেকে 23,350, এবং দুই 23,450। তো এই দুটো লেভেল নিফটি যদি হোল্ড করে তাহলে নিফটির জন্য সেটা এই মুহূর্তে কিন্তু বিয়ারিশ মুভমেন্ট যেটা আসার সম্ভাবনা দেখা যাচ্ছিল সেই জায়গাটা আটকে যেতে পারে। তো এর আগে আমরা 23,450-এর লেভেলে দুবার সাপোর্ট নিতে দেখেছিলাম নিফটিকে। আজকের দিনে কিন্তু নিফটি একজাক্টলি ওই জোনটাকেই টাচ করে উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবং একটা হ্যামারের মতো রিভার্সাল প্যাটার্ন কিন্তু দেখাচ্ছে নিফটি। অর্থাৎ নিফটি এখান থেকে আবার একটা বাউন্স করার সম্ভাবনা জায়গা তৈরি করেছে। আজকের যে ক্যান্ডেল সেটা থেকে মোটামুটি টেকনিক্যাল চার্টের হিসেবে সেরকমই একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে। আর নিচের দিকে 23,250 থেকে 23,350 এই লেভেলটার লক্ষণ রেখা, এটাকে যদি ব্রেকডাউন করে দেয় নিফটি, সেটা কিন্তু একটা নেগেটিভ বিষয় হয়ে দাঁড়াবে নিফটির জন্য। এটা আমার পার্সোনাল ভিউ। নিফটির চার্ট অ্যানালিসিস করে যে বিষয়টা আমি পেলাম সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস তুলে ধরলাম। এবং ওপরের দিকের লেভেলের ব্যাপারে যেটা বলেছিলাম সেটা হচ্ছে 23,900 যে লেভেলটাকে ড্র করা রয়েছে, এই লেভেলের ওপরে যদি নিফটি স্টে করে তখন সম্ভাবনার একটা জায়গা তৈরি হতে পারে যে নিফটি ফার্দার বুলিশ মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। মানে নিফটির টেকনিক্যাল চার্ট এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকের সিলেক্ট করা স্টকগুলি নিয়ে কথা বলার আগে প্রথমে গতকালকে যে স্টকগুলি নিয়ে কথা বলেছিলাম সেগুলি নিয়ে একটু রিভিউ করে নেওয়া যাক। প্রথমেই চলে আসি ওএনজিসি নিয়ে, 3%-এর কাছাকাছি আজকে মুভ দিয়েছে। গতকালকের ভিডিওতে আমি যখন ডিসকাস করেছিলাম তখন আমার যে ভিউ ছিল সেটা হচ্ছে, যেহেতু এখানে ভলিউম বার দেখা যাচ্ছে, বড় বড় ভালো ভলিউম আসছে, এখানে সম্ভাবনার জায়গা রয়েছে এই জোনটাকে ব্রেকআউট দিতে পারে। তো আজকের দিনে সেটাই হলো, গ্যাপ আপ ওপেনিং হলো, সাস্টেন করলো, ওপরে গিয়ে ক্লোজিং দিল, সাথে আজকে কিন্তু দারুণ একটা ভলিউম ক্রিয়েট করলো। অর্থাৎ ওএনজিসি কিন্তু এখন যথেষ্ট স্ট্রং পজিশনে একটা দেখা যাচ্ছে। এরপরে এখানে এখন যদি ফ্রেশ বাইংয়ের ব্যাপারে চিন্তাভাবনা করতে হয় সেক্ষেত্রে কিন্তু এসএল অনেক নিচে হয়ে যাচ্ছে, 230-31-এর কাছে, এবং স্টক এখন রয়েছে 272-73-এর কাছে। তো এখানে একটা বিষয় ভাবা যেতে পারে, স্টকটি যদি যে হাই লাগিয়েছে তার থেকে আবার ওপরের দিকে যেতে শুরু করে এখানে সুইং ট্রেডিংয়ের একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে। ফার্স্ট টার্গেট রাখা যেতে পারে 300 টাকার কাছাকাছি, সেকেন্ড টার্গেট রাখা যেতে পারে 345-এর কাছাকাছি। এবং আরেকটা বিষয় এখানে চিন্তাভাবনা রাখা যেতে পারে, আজকে 3%-এর একটা মুভ দিয়েছে অলরেডি, যদি এই 264-এর লেভেলটাকে রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে সেক্ষেত্রে এই রিটেস্ট এরিয়াটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। কাজেই ওএনজিসি স্টকটি কিন্তু এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে চলে আসবো জোম্যাটো। জোম্যাটো নিয়ে গতকালকে আমি ডিসকাস করেছিলাম, জোম্যাটো নিয়ে একটা নেগেটিভ নিউজ ছিল। নেগেটিভ নিউজটা ছিল জেফ্রিজ জোম্যাটোকে ডাউনগ্রেড করেছে, তো যে কারণে স্টকটির মধ্যে ফল দেখা যাচ্ছিল। তো গতকালকে অ্যানালিসিস করার সময় আমি দুটো বিষয় বলেছিলাম। এক নম্বর, স্টকটির নিচের দিকের যে হরাইজন্টাল লাইনটা আমি ড্র করেছি এখানে এর আগে দুবার সাপোর্ট নিতে দেখেছিলাম, এবং এখানে একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনার জায়গা তৈরি হয়েছিল, কারণ অলরেডি এখানে 200 ইএমএটা রয়েছে। সেই সাথে আরও একটা বিষয় বলা হয়েছিল, যেহেতু স্টকটিতে নেগেটিভ নিউজ রয়েছে, যদি 200 ইএমএ এবং এই যে জোন এটাকে ব্রেক ডাউন করে দেয়, ক্লোজিং দিয়ে দেয়, তাহলে কিন্তু সেটা জোম্যাটোর জন্য নেগেটিভ হতে পারে। বাট সেটা কিন্তু আজকে দেখা যায়নি।
আজকে কি দেখা গেছে? আজকে দেখা গেছে একটা হ্যামারের মতন ক্যান্ডেল ফর্ম করেছে। অর্থাৎ যদি এই হ্যামার ক্যান্ডেলটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে এখন দেখা দেয়, তাহলে কিন্তু এখানে একটা ম্যাজিক হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে অলরেডি আমরা যে জিনিসটা দেখেছি, নিচের সাপোর্ট নিয়ে ওপরে গিয়ে এখানে রিজেকশান, আবার যখন নিচে এলো এখানে সাপোর্ট, আবার এখানটাতে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার উপরে গিয়ে রিজেকশান পেলো। সেম যদি এটা হয়ে থাকে, যদি এই জায়গাটাকে এসেছিল, যদি এখানে সাপোর্ট নিয়েছে, হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, যদি এখান থেকে ফার্দার উপরে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আবার এই 305-এর লেভেল পর্যন্ত একটা চেষ্টা করতে পারে জোম্যাটো যাওয়ার। এটা কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল চার্ট আমি আপনাদেরকে বলছি, আমি বলছি না এরকমই হবে। তো এই রকমের সিনারিও যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু স্টকটিকে ওয়াচ লিস্টে রেখে চিন্তাভাবনার মধ্যে রাখা যেতে পারে। আর অবভিয়াসলি স্টকটি যদি কোনো কারণবশত 235 থেকে 240-এর যে জোন, এটাকে ব্রেকডাউন করে যদি নিচে ক্লোজিং দিয়ে দেয়, সেটা কিন্তু জোম্যাটোর জন্য নেগেটিভ হতে পারে। কাজেই জোম্যাটো ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, বাট প্লিজ এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার বলা কথাগুলোকে কোনোভাবেই রেকমেন্ডেশন হিসেবে ধরবেন না। আমি যেগুলো বললাম সেরকম নাও হতে পারে, নেগেটিভ নিউজ চলে আসতে পারে, আরও একটা এখানে ফল চলে আসতে পারে, ঠিক আছে? তো ডিসিশন নেওয়ার আগে নিজে অ্যানালাইসিস করবেন, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরেই কিন্তু ডিসিশন নেবেন। নেক্সট যে স্টকটি নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম, সেটা ছিল বায়োকন লিমিটেড। বায়োকন লিমিটেড এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতন প্যাটার্ন বানিয়েছিল, বাট সেই প্যাটার্নটাকে আজকের দিনে ব্রেকআউট করতে পারেনি, ক্লোজিং দিয়েছে নিচে। তো এখানে পজিটিভ জায়গা তো রয়েছে বায়োকনের ক্ষেত্রে, তার প্রত্যেকটা লোকে কিন্তু উপরে শিফট করেছে প্রত্যেকটা বার। তো এবারে যদি দেখা যায় এই লোকে ব্রেকডাউন দিচ্ছে না, কারণ এখানে একটা ভালো ভলিউম ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে এই 381 থেকে 394 যে জোনটা রয়েছে, এর ওপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং চলে আসা মানেই এখানে কিন্তু ভালো মুভ একটা আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আমি টার্গেট অলরেডি অ্যাজ পার টেকনিক্যাল চার্ট যেটা হওয়া উচিত সেট করে রেখেছি 20%-এর কাছাকাছি। এর সাথে আরও একটা বিষয় এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে, অবভিয়াসলি রেড ক্যান্ডেল, বাট এর ভলিউম দেখুন একদম কিন্তু ডিক্রিজ হয়ে গেছে। এখানে যে ভলিউম ছিল সেই ভলিউম আসেনি। তো এটা একটা প্রফিট বুকিং হতে পারে, কারণ গতকালকে প্রায় 8%-এর কাছাকাছি একটা মুভ দিয়েছিল। তো স্টকটিকে এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। স্টকটির যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই 381 থেকে 394-এর উপরে একটা বা দুটো ক্যান্ডেলে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং চলে আসে, দেন স্টকটি কিন্তু ভালো মুভ দিতে পারে মিড টার্মের ভিউ রেখে। তো বায়োকনকে এখনও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে চলে আসবো সেই স্টক দুটি নিয়ে, যে দুটি স্টক যথেষ্ট ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করেছে এবং রিভার্সালের চেষ্টা করছে। সেই দুটি স্টকের প্রথম স্টক জায়ান্ট স্টক, নিফটি 50 থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। স্টকটি নিয়ে অলরেডি আমি আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম। 1265-এর ওপরে যদি স্টকটি স্টে করে যায়, দেন এখানে কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হবে, আমি বলেছিলাম। তো কেন বলেছিলাম সেই জায়গাটা প্রথমে দেখে নিই। আমি অলরেডি স্টকটি এর আগে ডিসকাস করেছিলাম, একবার টেকনিক্যাল চার্ট নিয়ে ডিটেলস ডিসকাস করা হয়েছিল। সেটা হচ্ছে এই জায়গাতে যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে প্রায় 2 বছরের মতো একটা সময় কনসলিডেশন করেছিল, যে জোনটাকে অলরেডি ড্র করা রয়েছে, এটাকে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পরে এখানে কনসলিডেশন করেছিল অনেকটা সময়, তারপরে আবার উপরে গিয়েছিল, বাট সাস্টেন্ড করেনি, ব্রেক ডাউন করে দেয় এবং এই জোনটাতেই ঢুকে পড়ে। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে স্টকটি কিন্তু খুব স্ট্রং একটা জোন থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 200 EM-এ যখনই অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখা যাচ্ছে 200 EM-এর কাছাকাছি জায়গা থেকে বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। আচ্ছা, স্টকটির উইকলি চার্টে কিন্তু আমরা এখন আছি। তো এই সপ্তাহের যে উইকলি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, কি দেখা যাচ্ছে, একটা হ্যামারের মতো ক্যান্ডেল বানিয়েছে, অনেকটা নিচের থেকে কিন্তু বাউন্স ব্যাক করার চেষ্টা করছে। সেই সাথে 200 EM-এর সাপোর্টটাও এখানে রয়েছে। তো এই জোনটা একটা ভালো রিভার্সাল জোন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন কোনো স্টক যখন 200 EM-এর কাছাকাছি জায়গার থেকে রিভার্সাল নিয়ে বাউন্স ব্যাক করার চেষ্টা করে, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ একটা জায়গা বেরোলো। সেকেন্ড, আরও একটা জায়গা কিন্তু এখানে খুব ভালো দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে লাস্ট যে লো, আমি লাস্ট টাইম যখন ডিসকাস করেছিলাম 1110 থেকে 1115 জোন, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, বাট এত দূর আসেনি, তার আগেই কিন্তু বাউন্স ব্যাক করেছে, অর্থাৎ এই লোকে ব্রেকডাউন করেনি, এটাও একটা পজিটিভ দিক। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেহেতু একটা ভালো রিভার্সাল দেখাচ্ছে এবং যথেষ্ট একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে।
এবং এখানে দুটো বিষয় চিন্তাভাবনা করা যেতে পারে। নাম্বার ওয়ান, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় সেক্ষেত্রে 200 ইএমআইটা তো রয়েছে, তো মোটামুটি এই জোনটার একটু নিচে এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা বিষয় এখানে ভাবা যেতে পারে, সেটা হচ্ছে এই যে বক্সটা ক্রিয়েট করেছে মোটামুটি 1265 কাছাকাছি যে জোনটা রয়েছে এর ওপরে এই যে উইকলি ক্যান্ডেলটা বানাচ্ছে, এটা যদি এর ওপরে গিয়ে ক্লোজিং দিয়ে দেয় দেন সেটা কিন্তু খুব স্ট্রং একটা জায়গা হতে পারে, তখনও কিন্তু এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতন স্টক যথেষ্ট স্ট্রং স্টক, ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা এই মুহূর্তে থাকতে পারে বাট অ্যাকচুয়ালি বলা যায় না। ভালো মুভ দিয়েছে এর আগে, ইনভেস্টারদের খুব ভালো ফেভারিট স্টক একটা। যদি স্টকটি এখান থেকে সাকসেসফুলি রিভার্সেল নিয়ে নেয় দেন এখানে যে টার্গেটটা আসতে পারে ফার্স্ট একদম প্রথমেই, সেটা হচ্ছে এখানে যে হাইটা বানিয়েছিল মোটামুটি 1600 টাকার কাছাকাছি, এবং এই 1600 টাকাটাকে যদি ব্রেকআউট দিয়ে আরও উপরে চলে যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু যথেষ্ট ভালো মুভ দিতে পারে। কাজেই লং মিড টার্মের ভিউতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, বা যে ডিসকাস করলাম সেই জায়গাটা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। প্লিজ রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার যে ভিউ আছে সেটা আমি আপনাদের সাথে স্টাডি পারপাস শেয়ার করে নিলাম। নেক্সট স্টকে চলে আসবো টাটা মোটরস, ইনভেস্টারদের হট পিকের মধ্যে অন্যতম স্টক। তো স্টকটিকেও আমি এর আগে ডিসকাস করেছিলাম, আবারও স্টকটি ডিসকাস আজকে করছি। লাস্ট টাইম যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম এই জোনটা একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, বাট স্টকটি এত দূর অবধি আসেনি, তার আগেই বাউন্স ব্যাক নিয়েছে। তো এখানে তার যে সাপোর্ট জোনটা ছিল সেই জোনটাতে অনেকটা সময় কনসলিডেশনও করেছিল, সেটাকে ব্রেক ডাউন করেছিল, বাট আবার এখানে দেখা যাচ্ছে রিভার্সাল, উপরে যাওয়ার চেষ্টা করছে। এবং এই সপ্তাহের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতোই অনেকটা, এখানে দেখা যাচ্ছে এখানেও কিন্তু হ্যামারের মতন ক্যান্ডেল উইকলিতে বানানোর চেষ্টা করছে। তো টাটা মোটরসের স্টকটার ক্ষেত্রেও আরও একটা বিষয় আমরা খুব পজিটিভ দেখতে পাচ্ছি, যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে 100 ইএমআইটাকে উইকলি চার্টে টাটা মোটরস ব্রেকডাউন করে দিয়েছিল সেটাকে লাস্ট উইকের ক্যান্ডেলে ব্রেকআউট দেয়, এবং এই উইকের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এটাকে রেসপেক্ট করছে, এর উপরে কিন্তু স্টে করছে, যথেষ্ট পজিটিভ একটা জায়গা কিন্তু টাটা মোটরসের স্টকটির জন্য। তো যেহেতু এখানেও একটা ভালো রিভার্সাল দেখা যাচ্ছে, এখানেও কিন্তু একটা চিন্তাভাবনা রাখা যেতে পারে মিড টার্মের বা লং টার্মের ভিউতে বাইংয়ের জন্য, এবং সেক্ষেত্রে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো এখানেও চিন্তাভাবনার জন্য দুটো জায়গা আমরা প্রথমে মার্ক করব। প্রথমত এখানে যে লাস্ট লোটা বানিয়েছে মোটামুটি 715 কাছাকাছি জায়গাতে এসএল কনসিডার করে এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। সেকেন্ড আরেকটা বিষয় এখানে ভাবা যেতে পারে, সেটা হচ্ছে স্টকটি এখানে একটা কনসলিডেশন জোন বানিয়েছিল, 4 সপ্তাহ কিন্তু এই জোনটাতে রিজেকশন পেয়েছিল, সেটা হচ্ছে মোটামুটি 815 কাছাকাছি। এই 815 উপরে যদি উইকলি ক্লোজিং চলে আসে তাহলে কিন্তু এখানে যথেষ্ট স্ট্রং একটা পজিটিভ জায়গা তৈরি হবে ফ্রেশ বাইংয়ের জন্য, এবং অবভিয়াসলি টাটা মোটরসের মতন স্টক যদি এখানে এন্ট্রির জায়গা দেয় সেটা নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে। আর টার্গেটের ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় মিড লং টার্মের ভিউতে ফার্স্ট টার্গেট কিন্তু চলে আসবে এটা প্রায় যেটা যা আসছে 1175 কাছাকাছি। 1175কে যদি ব্রেকআউট দিয়ে দেয় আরও ভালো মুভ কিন্তু টাটা মোটরসের স্টকের ক্ষেত্রে দেখা যেতে পারে। কাজেই এই স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার যে ভিউ সেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।